আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com নিয়মিত লাইভ শো শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, হাঁটু ব্যথা খুব কমন একটি সমস্যা। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, আমাদের ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। তো হাঁটু ব্যথার এই যে কমন একটি ব্যাপার, আমরা সবসময় হাঁটু ব্যথা হলেই যেটি শুনে থাকি যে আর্থ্রাইটিস হয়েছে। কমন মানে অলমোস্ট যত মানুষ হাঁটু ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে আসেন, তাদের বেশিরভাগ অংশকেই শুনতে হয় যে হাড় ক্ষয় বা আপনার হাঁটু ফাঁকা হয়ে গিয়েছে। মানুষকে বুঝানোর জন্য আসলে যেভাবে বলা হয়, চিকিৎসকরা অনেক সময় বলে দেন। তো আজকে আমরা আসলে হাঁটু ব্যথার কারণ এবং কিছু চিকিৎসা নিয়ে কথা বলবো। আর মূলত যেটি সবচেয়ে মেইন কারণ, সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হলো আর্থ্রাইটিস। মূলত আর্থ্রাইটিস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো কথা বলার জন্য আজকে রয়েছেন আমাদের সাথে অতিথি। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর জাহিদ বিন সুলতান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, বিআরবি হসপিটাল, ঢাকা। এবং আজকে আমরা কথা বলবো যেহেতু হাঁটু ব্যথা নিয়ে, তাই যারা আপনারা হাঁটু ব্যথায় ভুগছেন অথবা হাঁটু ব্যথায় আক্রান্ত কোনো ব্যক্তি আপনাদের পরিবার বা বন্ধু বান্ধব কারো ভিতরে রয়েছে, তাহলে তাকে দ্রুত ট্যাগ করে দিন আমাদের প্রোগ্রামটি অথবা শেয়ার করে দিন তার সাথে, তাহলে তিনি আমাদের এই কথাগুলো শুনতে পারবেন। আর পাশাপাশি আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটি কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমরা সেটি দেখতে পারবো এবং সেটির উত্তর দিতে পারবো। জি ডক্টর জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে। আপনাকেও স্বাগতম ডক্টর শামীম। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ মানুষ অনেক ইনফরমেশন জানতে পারি। তো দোয়া করি আপনার এই প্রোগ্রামটি আপনি সাকসেসফুলি চালিয়ে যেতে পারেন। আর আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি অবশ্যই, আসলে আমাদের এই প্রোগ্রামটির কিন্তু মূল উদ্দেশ্য, তাই আপনি যেমনটি বললেন যে আমরা মানুষের সঙ্গে চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো শেয়ার করতে। এখন স্বাস্থ্য আর মন, আমরা যেটা প্রায় কিন্তু বলি যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তাই অনেক সময় কিন্তু স্বাস্থ্যের বাইরেও আমরা গল্প করি। আমাদের অনেক অতিথি থাকে, তারা হয়তো বা স্বাস্থ্য বিশেষজ্ঞ নয়, কিন্তু তারাও কিন্তু আমাদের শরীরের উপরে, মনের উপরে অনেক বড় একটি প্রভাব রাখে, তাই তাদেরকেও আমরা কিন্তু যুক্ত করি। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো যেহেতু হাঁটুর ব্যথা নিয়ে। তো আসলে হাঁটু ব্যথার মূলত কারণগুলো কি কি হতে পারে, আর বিশেষ করে একটু তো আমরা বলেই দিচ্ছি যে আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিস কি এবং হাঁটু ব্যথার আরো কি কি কারণ হতে পারে, এটি আসলে প্রথমেই জেনে নিতে চাচ্ছিলাম। ওকে, খুব সুন্দর কোশ্চেন করেছেন। হাঁটু ব্যথা আমাদের দেশে খুবই কমন একটি প্রবলেম। আর হাঁটু ব্যথার মধ্যে সবচেয়ে কমন হলো অস্টিও আর্থ্রাইটিস। তো বিভিন্ন স্টাডিতে দেখা গেছে, যেমন আমেরিকাতে 30 মিলিয়ন পিপল তারা অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। আর আমাদের দেশে প্রায় 10% লোক অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। তাদের মধ্যে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস 87%, মানে বেশিরভাগ অংশটাই হলো হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। তো হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আর্থ্রাইটিস জিনিসটা কি। ফার্স্ট আমরা জানি যে আর্থ মানে হলো জয়েন্ট, অস্টিও মানে হলো বোনস, আর আইটিস মানে ইনফ্লামেশন। দ্যাট মিনস বোনস জয়েন্ট এর ইনফ্লামেশনকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলবো। আমি যদি সহজভাবে বলতে চাই যে অস্টিও আর্থ্রাইটিসটা কি, তাহলে বলতে হয় যে আমাদের যে হাড়ের যে জয়েন্টের মধ্যে একটা নরম হাড় থাকে, এটাকে আমরা কার্টিলেজ বলি। যদি কোনো কারণে এই কার্টিলেজটা ব্রেকডাউন হয়, অথবা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি যে বায়োকেমিক্যাল ব্রেকডাউন হলে এখানে ইনফ্লামেশন হয়, দেখা যায় যে পাটা ফুলে গেছে। সো অনেকের ব্যথা হতে পারে। এই প্রবলেমটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলবো। জি সেটি কিন্তু আসলে মূলত কি কারণে হয়, বা দেখা যায় যে বয়স্কদের ভিতরে এই সমস্যাটি বেশি দেখা যায়, কেন বয়সের এক্স্যাক্টলি, সঙ্গে সম্পর্ক এক্স্যাক্টলি। রয়েছে? হ্যাঁ, অবশ্যই বয়সের সাথে এটা সম্পর্ক আছে। আহ, আমরা জানি যে 40 to 45 ইয়ার্স পর থেকে আমাদের ডিজেনারেশনটা স্টার্ট হয়। সো যাদের বয়স বাড়তে থাকে তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যারা ওভারওয়েট, দ্যাট মিনস যাদের বিএমআই আমরা দেখা গেছে যে স্টাডিতে 25 এর উপরে, তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। আবার যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করে, যেমন বিভিন্ন প্রফেশন আছে, যেমন সার্জন, তাকে 2-1 ঘন্টা দাঁড়িয়ে সার্জারি করতে হবে। তো লং টাইম সার্জারি করার ফলে তার হাঁটুতে একটা প্রেসার পড়ে। আবার যারা ট্রাফিক পুলিশ, তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে।
তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আবার যারা বসে কাজ করে, দীর্ঘক্ষণ বসে কাজ করছে, যেমন ব্যাংক ওয়ার্কার, তারা লং টাইম বসে কাজ করে, এর ফলে আমাদের কিছু মাসেল উইক হয়ে যায়, কিছু মাসেল শর্টেন হয়ে যায়, এর ফলেও অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আবার দেখা গেছে স্টাডিতে যাদের বংশানুক্রমে মানে বাবা অথবা মা কারো অস্টিওআর্থ্রাইটিস আছে, এক্ষেত্রে ডেভেলপ করতে পারে। আবার কিছু স্টাডিতে আমরা পেয়েছি যে সিডেন্টারি লাইফস্টাইল, যারা আরামদায়ক জীবনযাপন করেন, তাদের অস্টিওআর্থ্রাইটিস হতে পারেন। আরেকটা হতে পারে যে ইনজুরি কারণে, যদি কোনো লিগামেন্ট ইনজুরি থাকে, যেমন স্পোর্টস ম্যান যারা, তাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি, তারা অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকিতে থাকে। জি, এছাড়াও তো আসলে আরেকটি ব্যাপার থাকে যে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস, মানে অনেক দিন আগে কোনো একটা ট্রমা ছিল এবং ওটার জন্য কোনো সার্জারি বা কোনো কিছু ছিল, ওখানে পরবর্তী অনেক বছর পরে আর্থ্রাইটিস দেখা যায়। তো এটি আসলে কি ধরনের আর্থ্রাইটিস? এক্স্যাক্টলি, এটা সেকেন্ডারি ডেভেলপ করে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমি বলেছি যে ইনজুরির কারণে হতে পারে, কোনো ট্রমার ফলে। তো কোনো ট্রমার ফলে যেটা হয়, সরাসরি আমাদের কার্টিলেজটা ব্রেকডাউন হতে পারে, অথবা সেকেন্ডারি কি হয়, আমাদের নি জয়েন্টের যে বায়োমেকানিক্স, এটা অল্টার হয়ে যায়। যেখানে ফোর্সটা বেশি পড়ার কথা, ওখানে কম পড়ছে, আর যেখানে ফোর্স কম পড়ার কথা, ওখানে বেশি ফোর্স পড়ছে, এবং রিপিটেডলি এই ফোর্সটা পড়ার ফলে কি হচ্ছে, ওই কার্টিলেজটা ব্রেকডাউন হচ্ছে। তো এখান থেকেও অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে সেকেন্ডারি। সেটি কিন্তু আসলে হাঁটুর ব্যথা হলেই কি আর্থ্রাইটিস হলো কিনা, বা এই যে একটা মনের ভিতরে ভয় থাকে, তাহলে তারা কিভাবে বুঝবে যে আসলে হাঁটু ব্যথা হয়েছে এবং এটি আর্থ্রাইটিস, আর এটি আসলে আর্থ্রাইটিস না, এমনি হয়তো ব্যথা সেরে যাবে? তো এই কিভাবে বোঝা যায় যে আর্থ্রাইটিস কোনটি? আর্থ্রাইটিস যদি অস্টিওআর্থ্রাইটিস হয়, অথবা যে কোনো ধরনের আর্থ্রাইটিসে আমরা জানি যে ব্যথা হবে, সাথে ফুলে যাবে। সো এটা ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই একজন প্রফেশনাল কাছে যেতে হবে। তো আমরা যারা প্রফেশনাল, আমরা সাধারণত হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস তাকে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এবং সিম্পল একটা এক্সরের মাধ্যমে আমরা ধরতে পারি যে এটা অস্টিওআর্থ্রাইটিস। বাট যদি মনে হয় যে এটা অস্টিওআর্থ্রাইটিস না, অন্যান্য কোনো আর্থ্রাইটিস অথবা অন্যান্য কোনো ডিজিজ কন্ডিশন হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট দিয়ে থাকি। এর ফলে যেমন গাউট হতে পারে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আবার যদি মনে হয় যে আমাদেরকে যে এটা কোনো ইনজুরি থেকে আসছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় এমআরআই দিতে পারি, যে সফট টিস্যু ইনজুরি সাধারণত এমআরআই তে দেখতে হয়। তো এইভাবে তো একজন অস্টিওআর্থ্রাইটিস রোগী, উনি সিম্পলি বুঝতে পারবেন যে কিছু সিমটমস পেয়ে যে তার আর্থ্রাইটিস হতে পারে, যে হাঁটুতে ব্যথা হচ্ছে, হ্যাঁ, হাঁটুতে সিঁড়ি দিয়ে উঠানামা করতে সে পেইন ফিল করছে। তো এই জিনিসগুলো থেকে সে বুঝতে পারবে যে তার আর্থ্রাইটিস হয়েছে। বাট এটা প্রপার ডায়াগনোসিস করতে গেলে তাকে একজন হেলথ প্রফেশনালের কাছে যেতে হবে। তো সেক্ষেত্রে আসলে কাদের বা কোন এইজি পার্সনদের বেশি হয়ে থাকে, বিশেষ করে পুরুষ অথবা মহিলা, কারা বেশি আর্থ্রাইটিসে আক্রান্ত? স্টাডিতে দেখা গিয়েছে 50, বাংলাদেশে আমরা পেয়েছি একটা স্টাডিতে যে অস্টিওআর্থ্রাইটিস হলো 10% পিপল এফেক্টেড, তার মধ্যে 57% পিপল ফিমেল। তার মানে মহিলারা বেশি এফেক্টেড। এটা আরেকটা কারণ হতে পারে যে মহিলারা রান্না বান্না করে, লং টাইম দাঁড়িয়ে রান্না বান্না করে, আমাদের দেশে বেশিরভাগ মহিলা। তো এটা কারণে, এটা একটা কারণ হতে পারে। জি, সেক্ষেত্রে আসলে এই যে আর্থ্রাইটিস যদি কেউ আক্রান্ত হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে আসলে তার কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, বা আসলে কি এটি দূর করা সম্ভব কিনা? হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের আগে আগে আমাদেরকে জানতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস কে আমরা চারটা স্টেজে ভাগ করেছি। স্টেজ 1, স্টেজ 1 হলো যে মাইনর সিমটমস থাকবে, ব্যথা এবং ডিসকমফোর্ট থাকতে পারে, নাও থাকতে পারে, বাট দেখা যাবে যে এক্সরেতে যদি কোনো এক্সরে করা হয়, ফাইন্ডিংস নর্মাল হবে। তো এটার সবচেয়ে ডিমেরিটস হলো যে স্টেজ 1-এ রোগী বুঝতে পারে না যে তার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে। ওকে, স্টেজ 2 এটাকে আমরা বলবো যে মাইল্ড সিমটমস, মাইল্ড স্টেজ। এই স্টেজে মাইল্ড পেইন এবং মাইল্ড ডিসকমফোর্ট থাকবে তার নিতে,
এবং দেখা যাবে যে এক্সরেতে আমরা কিছুটা অস্টিওফাইট পেতে পারি। তো এটাকে আমরা স্টেজ 2 বলবো। স্টেজ 3 যেটা, এটা হলো মডারেট স্টেজ। এই স্টেজে অনেক বেশি মডারেট পেইন থাকবে, মডারেট ডিসকমফোর্ট থাকবে, যেমন সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হবে, দীর্ঘক্ষণ বসা থেকে উঠতে গেলে ব্যথা হবে, এবং এক্সরেতে আমরা তার জয়েন্টের স্পেস কমে যাবে, এবং অনেক সময় একুইট ইনফ্লামেশন থাকতে পারে, মানে হাঁটুটা ফুলে যাবে, অনেক ফুলে যেয়ে দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে টেম্পারেচার মানে গরম হয়ে যেতে পারে। তো এটা স্টেজ 3 আমরা বুঝবো। স্টেজ 4 যেটা সিভিয়ার স্টেজ, এই স্টেজে অনেক বেশি পেইন হবে এবং নর্মাল অ্যাক্টিভিটি যেমন ওয়াকিং এ সে পেইন ফিল করবে, এবং অনেক সময় ডিসেবিলিটি গ্রো করতে পারে, পাটা বাঁকা হয়ে যেতে পারে। এবং এক্সরেতে দেখা যাবে যে বোন অন বোন, মানে জয়েন্টে কোনো গ্যাপই থাকবে না, মানে বোন অন বোন, দ্যাট মিন্স জয়েন্টটা একদম লেগে যাবে এভাবে। সো প্রথমে আমরা যখন স্টেজটা বুঝতে পারবো, দেন আমরা আসবো ট্রিটমেন্টে। ওকে, তো তার আগে রোগীকে বলতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস এটাকে নট এ কিউরেবল ডিজিজ, এটাকে আমরা ম্যানেজ করতে পারবো প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার এক্সারসাইজের মাধ্যমে আমরা আমরা তার সিমটমসটাকে কমিয়ে ফেলতে পারবো এবং তার ডিজিজ প্রোগ্রেশনটাকে স্লো ডাউন করতে পারবো। তো এখন যদি আমি ট্রিটমেন্টে আসি, ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যদি আমরা স্টেজ 1 এবং স্টেজ 2 ক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ করলেই সাধারণত 2 উইকস এর মধ্যে পেইনটা কমে যাবে, কন্ট্রোলে চলে আসবে। বাট রোগীরা কমপ্লেন করে যে আমি ফিজিওথেরাপি করলে আমার ব্যথা কমে যাচ্ছে কিন্তু আবার পরবর্তী ব্যথা আসতেছে। দ্যাট মিনস তাকে ফিজিওথেরাপিস্ট কিছু অ্যাডভাইস দিয়েছে, বাসায় কিছু এক্সারসাইজ তাকে কন্টিনিউ করতে হবে, এক্সারসাইজ স্টপ করলে আবার পেইনটা ব্যাক করবে। সো রোগীকে আমাদের বোঝাতে হবে যে ফিজিওথেরাপি 2 উইকস ফিজিওথেরাপি নেন, আপনার স্টেজ 1 এবং স্টেজ 2 যে অস্টিওআর্থ্রাইটিস এটা 2 উইকসে কন্ট্রোল হয়ে যাবে, বাট তাকে এক্সারসাইজ গুলো বাসায় কন্টিনিউ করতে হবে। আর স্টেজ 3 এবং স্টেজ 4 এর ক্ষেত্রে আমি আসি, স্টেজ 3টা বলি। তো এক্ষেত্রে মডারেট পেইন থাকে এবং যেহেতু ইনফ্লামেশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে তাকে ফিজিওথেরাপি সেবা নিতে হবে। আর রোগীকে বলতে হবে যে এখানে 2 উইকসে আমার পেইনটা কন্ট্রোল হবে না, তাকে 4 to 8 উইকস ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে, এবং তাকে যে ডোজ দেওয়া হবে প্রপার ডোজে রোগী যাতে মেনটেন করে ওই ডোজটা এক্সারসাইজ করে, তাহলে সেটা কন্ট্রোলে চলে আসবে। আর যেহেতু যদি সোয়েলিং থাকে সেক্ষেত্রে আমরা কোল্ড কম্প্রেশন অ্যাডভাইস করি। আর স্টেজ 4 এর ক্ষেত্রে বলবো যে অনেক বেশি পেইন থাকে, সিম্পল অ্যাক্টিভিটিতে পেইন হয়, এবং স্টেজ 4 এ অনেকে মনে করে যে সার্জারি বোধহয় একমাত্র অপশন, বাট আমাদের অনেক কেস স্টাডি আছে স্টেজ 4 এর অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদেরকে নিয়ে, যারা ফিজিওথেরাপি নিয়ে এখনো তারা পেইন ফ্রিতে হাঁটা চলাফেরা করছেন। সো আমি স্টেজ 4 এও আমি অ্যাডভাইস করব রোগীদেরকে যে প্রপার ফিজিওথেরাপি যদি সে করতে পারে তাহলে অবশ্যই সে পেইন ফ্রিতে তার লাইফ লিড করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু মানুষের তো একটা চয়েস, যেটা বলি আমরা সবকিছুতেই প্রথমে ঔষধকে খুব বেশি প্রাধান্য দিই, আমরা আসলে ঔষধ খেতে পছন্দ করি। হয়তো কখনো কারো খেতে ভালো লাগে, স্বাদটা খুব মজার, বিভিন্ন কারণেই আমরা ঔষধ খেতে পছন্দ করি, বা অনেকে আসলে মনে করি যে সব চিকিৎসার একমাত্র চিকিৎসা বোধহয় ঔষধ, আমরা অনেকগুলো ওষুধ খেলাম আর সুস্থ হয়ে গেলাম। তো সেক্ষেত্রে আসলে এই ধরনের আর্থ্রাইটিসের চিকিৎসায়, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেখানে আসলে ঔষধ কতটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি অনেকে বলে থাকেন যে সার্জারির প্রয়োজন হতে পারে। তো সার্জারি কতটা প্রয়োজন বা কখন সার্জারি প্রয়োজন, আর ঔষধ দিয়ে কতটুকু মিনিমাইজ করা সম্ভব? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, যে আমাদের দেশে মনে করে পেশেন্টরা যে ওষুধে বোধহয় সবকিছু কিউর। তো স্টাডিতে দেখা গেছে যে কোনো এনএসএআইডি তে আমাদের অস্টিওআর্থ্রাইটিসকে কিউর করা যাবে না, বাট যদি স্টেজ 3 এবং স্টেজ 4 এর তীব্র ব্যথা এবং সোয়েলিং থাকে, সেক্ষেত্রে একজন
ডক্টরের পরামর্শে সে শর্ট কোর্সে এনএসএআইডি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস নিতে পারে ফর শর্ট টাইম, নট ফর লং টাইম। কারণ আমরা জানি এনএসএআইডি নেফ্রোটক্সিক, মানে কিডনির জন্য এটা টক্সিন। আর ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা কোল্ড কম্প্রেশন দেন, আপনি ব্যথা সহ্য করেন, বাট পেইন কিলার থেকে দূরে থাকেন। ওকে, এটা একটা অপশন। আর যদি সার্জারির কথা বলবো, যে স্টেজ 4-এ সার্জারির অনেক ডক্টররা বলে যে সার্জারি অপশন, বাট আমাদের অনেক ক্লিনিক্যাল স্টাডি আছে স্টেজ 4-এর পেশেন্টদেরকে নিয়ে। আমি একটু আগে বলেছি প্রপার ফিজিওথেরাপি তাকে করতে হবে 4 to 8 উইকস। তার পেইন অবশ্যই কন্ট্রোলে আসবে এবং সে যদি মেনটেন করে পেইন ফ্রিতে তার লাইফ লিড করবে। তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে রোগীর উপর, রোগী কি পেইন ফ্রিতে সে যদি থাকে তারপরে কি সে চাচ্ছে অপারেশন করতে, রোগীর চয়েসটা কি। ওকে, এটাকে আমরা বলি যে প্রপার ক্লিনিক্যাল রিজনিং এ যেতে হবে, যে অ্যাকচুয়ালি রোগীর জন্য কোনটা বেনিফিট, এবং রোগীকে বুঝতে হবে এবং রোগীকে বোঝাতে হবে যে তার কোনটা বেশি, মানে সে যদি অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে, তার যদি ব্যথা না থাকে, আমি মনে করি তার সার্জারি দরকার নাই। সেটি, সেক্ষেত্রে আপনি যেমন বলেন যে কোল্ড কম্প্রেশন, আরেকটা জিনিস মানুষ তো খুব বেশি কনফিউজ থাকে, কখন ঠান্ডা দিবে কখন গরম দিবে। আর কোল্ড কম্প্রেশন মানে কি সরাসরি বরফ দিয়ে দিবে নাকি ঠান্ডা পানি দিয়ে দিবে? বিশেষ করে হট কম্প্রেশনের ক্ষেত্রে অনেকে মনে করে যে গরম পানি ঢেলে দেয় সরাসরি, এমনকি অনেকে এটাও বলে যে আমরা গোসলের সময় কিছুক্ষণ গরম পানি ঢাললাম তাতে হবে কিনা। তো কখন গরম দিবে, কখন ঠান্ডা দিবে, এবং আসলে কিভাবে দিবে? এক্স্যাক্টলি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের কন্টিনিউয়াস পেইন থাকে এবং সোয়েলিং থাকে, মানে ফোলা থাকে, সেক্ষেত্রে আমরা কোল্ড কম্প্রেশন অ্যাডভাইস করি। এটা কিভাবে দিবে? এটা ঠান্ডা পানিও ঢালবে না, এটা দিবে হলো কোল্ড প্যাক পাওয়া যায় বাজারে, কোল্ড প্যাক ঠান্ডা করে, এবং সরাসরি কোল্ড প্যাক না দিয়ে এটাকে যদি একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়া যায়, এবং এটা মিনিমাম 15 থেকে 20 মিনিট, বাট 20 মিনিটের বেশি না। ওকে, চেক করতে হবে যাতে কোনো কোল্ড অথবা আইস বার্ন হয়ে না যায়। আর যাদের সেন্সরি প্রবলেম আছে অথবা পেরিফেরাল নিউরোপ্যাথি আছে অথবা ডায়াবেটিক পেশেন্ট, যাদের সেন্সরি ইম্পেয়ার্ড, তারা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তাদের স্কিনটা বার্ন হয়ে না যায়। ওকে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বাট অ্যাজ এ নর্মাল পার্সন, তারা যদি সোয়েলিং থাকে কোল্ড কম্প্রেশন দিবে 15 মিনিটস, দিনে 4 থেকে 5 বার। আর যারা যদি কোনো ফোলা না থাকে এবং তার কন্টিনিউয়াস পেইন নাই, সেক্ষেত্রে সে গরম শেক দিতে পারে। ওকে, তো গরম শেক দেওয়ার ব্যাপারেও একটু মানে যে অনেক কিন্তু কনফিউজ থাকে যে কিভাবে দিবে। এটা দিতে পারে যে অনেকে কিন্তু বার্ন করে ফেলে গরম দিয়ে, অনেক বেশি গরম না, আমি বলবো যে মডারেট গরম দিবে, হালকা গরম। বাট স্টাডিতে গরম দিয়ে অস্টিওআর্থ্রাইটিসের তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না, সে একটু আরাম পেতে পারে সাময়িক সময়ের জন্য। তো আই সাজেস্ট কোল্ড কম্প্রেশন। সেটি, আর এছাড়াও তো আসলে অনেক ধরনের চিকিৎসা এখন অনেকেই করিয়ে থাকেন, বিশেষ করে পিআরপি, স্টেম সেল থেরাপি, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক কিছুই এখন অনেকে করেন, এমনকি অনেকে ট্রেডিশনাল কিছু ট্রিটমেন্টের দিকেও চলে যান। তো সেক্ষেত্রে আসলে এই ট্রিটমেন্টগুলো কতটা অথেন্টিক বা আসলে রিস্ক ফ্রি? ওকে, অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি একটা একটা করে আসছি। যে প্রথমে আসি যে কিছু ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যাডভাইস করে অনেকে, এবং অনেকে আমাদের অনেক পেশেন্ট পাবেন যারা দীর্ঘদিন বলে যে কনভার্টিং সালফেট ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে দীর্ঘদিন তারা খেয়ে আসছেন। তো আমি অনেক এভিডেন্স খোঁজার চেষ্টা করলাম, কোনো এভিডেন্স সাপোর্ট করে না যে ডায়েটারি সাপ্লিমেন্টে অস্টিওআর্থ্রাইটিসের কোনো বেনিফিট আছে। আর তারপর যেটা হয় হাইলোরিনিক অ্যাসিড, যেটাকে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, এটারও কোনো স্ট্রং এভিডেন্স পাইনি। কিছু এভিডেন্স আছে খুবই দুর্বল, বাট ইন্ট্রাআর্টিকুলার
কর্টিকোস্টেরয়েড ইনজেকশনের কথা বলা আছে, এটার কিছু এভিডেন্স আছে। এটা পেইন কমাবে ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, কিন্তু কিছু স্টাডি পাওয়া গেছে যেটা যে এটার কারণেও তার বোনসের ডিজেনারেশন প্রসেসটা আরো প্রোগ্রেস করতে পারে। তো সেক্ষেত্রে এখানে ক্লিনিক্যাল জাজমেন্ট অথবা ক্লিনিক্যাল রিজনিং এর উপরে ডিপেন্ড করবে প্রফেশনালদের, যে তার জন্য কতটুকু ইফেক্টিভ হবে কর্টিকোস্টেরয়েড। ওকে, তারপর আসি যে পিআরপি এবং স্টিম সেল থেরাপি। তো এগুলার পিআরপি এবং স্টিম সেল থেরাপি এটা একটা কন্ট্রাডিক্টরি আছে, এখনো স্ট্রং কোনো এভিডেন্স অথবা স্ট্রং কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদেরকে হেল্প করছে। অনেক কিছু দুর্বল এভিডেন্স আছে, সেগুলা বলছে যে এটা কার্টিলেজকে রিজেনারেট করতে হেল্প করে। অ্যাকচুয়ালি আমরা জানি যে আর্টিকুলার কার্টিলেজ যেটা, এটা অথবা আমাদের যে নিতে যে কার্টিলেজটা থাকে এটা হায়ালিন কার্টিলেজ, এটাতে সরাসরি কোনো ব্লাড সার্কুলেশন নাই। দ্যাট মিনস এটা নিউট্রিশন পাই তাহলে কোত্থেকে? এটা ডিফিউশনের মাধ্যমে এটা নিউট্রিশন পাই, সাইনোভিয়াল মেমব্রেন থেকে সে নিউট্রিশন পায়। সো এটা যদি ব্রেকডাউন হয়, এর নিজস্ব কোনো ক্যাপাসিটি নাই এটা রিজেনারেট করা অথবা রিপেয়ার করা। বাট ঘটনা ঘটে যে আমরা জানি যে ফাইব্রাস টিস্যু ফর্ম করে, যদি এটা ব্রেকডাউন হয়ে যায় ওখানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়, সেক্ষেত্রে পেইনটা কমে যেতে পারে। তো অনেকে মনে করে যে ওই ফাইব্রাস টিস্যু হয়তোবা আমি পিআরপি অথবা স্টিম সেল দেওয়ার ফলে তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি তা না, এটা নিজস্ব প্রসেসে হয়ে যাবে। আমি যদি নর্মাল ফিজিওথেরাপি এক্সারসাইজ কন্টিনিউ করি, আমার পেইন কন্ট্রোল হয়ে যাবে। ফাইব্রাস টিস্যু তো এমনিতেই ফর্ম করবে, আমার এর জন্য কোনো সাপ্লিমেন্ট, কোনো হাইলুরোনিক অ্যাসিড আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেটি। তাহলে আমরা এই যে এখন তাহলে আবার একটু চলে আসি যে আমরা এক্সারসাইজ বা ফিজিওথেরাপির ক্ষেত্রে, তো ফিজিওথেরাপি এখানে যেটি বললেন যে কন্ট্রোলে চলে আসবে, সেক্ষেত্রে সেটা কি ধরনের ফিজিওথেরাপি এখানে প্রয়োগ করা হয় এবং এগুলোর কতদিন ধরে করতে হয়? ওকে, আমি বলেছি যে স্টেজ 1 এবং 2 পেশেন্টের ক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ করলেই কমে যাবে, আর স্টেজ 3 এবং 4 এর ক্ষেত্রে তাকে দীর্ঘদিন ধরে এক্সারসাইজ করতে হবে। তো এখন আমি সাজেস্ট করবো যারা আমাদের পেশেন্ট যারা আছেন, যে স্টেজ 1 এবং 2 এর ক্ষেত্রে কয়েকটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি, কিছু ছবি দেখাচ্ছি। যে প্রথম এক্সারসাইজ হলো যে আমরা যদি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করি, যেমন হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমিয়াস অথবা কাফ মাসেলের যদি আমরা স্ট্রেচিং করি, সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। যেমন প্রথমে আমি যদি দেখাই যে কাফের স্ট্রেচিংটা সাধারণত আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ছবিতে দেখানো আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো এটা আমরা করব 30 সেকেন্ড হোল্ড করে, এভাবে আমরা 3 থেকে 5 বার করতে পারি। ওকে, এটা হলো কাফের স্ট্রেচিং। এরপরে আমরা আসতে পারি যে হ্যামস্ট্রিং এর স্ট্রেচিং। হ্যামস্ট্রিং স্ট্রেচিংটা দেখেন তো এখানে দেখা যাচ্ছে কিনা, বোঝা যায়? হ্যাঁ, পাটাকে সোজা করে উঁচু করা, জাস্ট এটাও 30 সেকেন্ড করে 3 থেকে 5 বার করবেন। তো এই দুইটা হলো স্ট্রেচিং এক্সারসাইজ। স্ট্রেচিং গুলো আমি বলবো যে দিনে 1 থেকে 2 বার সে করবে এবং প্রতিদিন করবে। ওকে, তারপর আমরা কিছু আসি স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এভিডেন্স মানে আমি অনেক এভিডেন্স বের করার চেষ্টা করলাম, সো এভিডেন্স স্ট্রংলি সাপোর্ট করতেছে যে কিছু স্ট্রেচিং এবং কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ ইজ ইফেক্টিভ ফর নি অস্টিওআর্থ্রাইটিস। সো স্ট্রেংথেনিং এ যদি আসি, প্রথমে আমরা আসি যে কোয়াডস, আমাদের যে থাইয়ের মাসেল আছে, এটার কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেমন বোঝা যাচ্ছে এটা একটু ডান দিকে, আপনার ডান দিকে, রাইট, ঠিক আছে। ওকে, সো এটা আমরা 10 সেকেন্ড হোল্ড করে এটা এভাবে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবো।
এভাবে পরপর 5 বার করব, মানে 5 রিপিটেশন, 10 সেকেন্ড হোল্ড, 10 সেকেন্ড রিল্যাক্স, 5 রিপিটেশন। এটা আমরা দিনে 2 বেলা করব, সকালে একবার বিকালে একবার, বাট প্রতিদিন করব না। যদি আজকে আমি এক্সারসাইজ করি, আগামীকালকে বন্ধ থাকবে, আবার পরের দিন করব। ওকে, একদিন আমি মাসেলটাকে রেস্ট দিব। তারপরের এক্সারসাইজে আসি। দেখেন তো বোঝা যাচ্ছে হ্যাঁ, যে বোঝা যাচ্ছে। হাঁটু ভাঁজ করে 2 হাঁটুর মাঝখানে একটা পিলো নিয়ে আমরা প্রেসার দিব। 10 সেকেন্ড হোল্ড করে 10 রিপিটেশন। এটাও আমরা 10 সেকেন্ড হোল্ড করে 5 রিপিটেশন করব দিনে 2 বার, এবং একদিন পর পর, প্রতিদিন না। ঠিক আছে, তারপর আমরা আসতে পারি হ্যামস্ট্রিং এর একটা আইসোমেট্রিক এক্সারসাইজ। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। গোড়ালি, হাঁটু ভাঁজ করে গোড়ালি দিয়ে নিচের দিকে প্রেস করা, 10 সেকেন্ড হোল্ড করে 5 রিপিটেশন, 2 টাইমস পার ডে, এবং আমরা অল্টারনেট ডেতে করব, একদিন পর পর। তারপরে আসি, এটাকে ব্রিজিং এক্সারসাইজ বলে। কোমর উঁচু করা, উঁচু করে 10 সেকেন্ড ধরে রাখা, এভাবে 5 রিপিটেশন দিনে 2 বার, এবং একদিন পর পর করব। ওকে, সো যেটা আমি যেভাবে বলছি, যেটা একদিন পর পর, একদিন পর পর, যেটা প্রতিদিন প্রতিদিন, এই ডোজটা মেনটেন করতে হবে। এবং আশা করি এই কয়েকটা এক্সারসাইজ করলে স্টেজ 1 এবং স্টেজ 2 পেশেন্ট তারা বেনিফিটেড হবেন। বাট যাদের অনেক বেশি পেইন এবং অনেক ফোলা আছে, তারা অনেক সময় এই এক্সারসাইজ করতে যেয়ে পেইনটা আরো বেড়ে যেতে পারে। তো তাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাসায় শুধু কোল্ড কম্প্রেশন দেন 15 মিনিটস করে 4 টাইমস পার ডে। পেইনটা কিছুটা হলেও কন্ট্রোলে চলে আসবে। দেন আমাদের এই কোয়ারেন্টাইনে অথবা এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ওভারকাম করার পর আপনি একজন প্রফেশনালের, একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করেন, এবং তার তত্ত্বাবধানে থেকে 4 to 8 উইকস ফিজিওথেরাপি সেবা নেন, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করান, ভালো থাকবেন এবং কন্ট্রোলে থাকবে ব্যথা। অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সঙ্গে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য। আর বন্ধুরা, আমরা কিন্তু কথা বলছিলাম হাঁটুর সমস্যা নিয়ে, হাঁটুর ব্যথা নিয়ে। আর হাঁটুর ব্যথা তো খুব কমন একটি ব্যাপার। আর এখন তো অনেকে এমনিতেও হচ্ছে, যেটি হচ্ছে সারাক্ষণ বসে থেকে থেকে মুভি দেখা, কম্পিউটার চালানো বা গেম খেলা, এগুলো করতে গিয়ে কিন্তু আরো আমাদের কম বয়সী অনেকেরই হাঁটু ব্যথা হচ্ছে। তো আমরা আসলে মূলত কথা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, এবং এটি কেন হয়, কি কারণে হয়, এটি কত ধরনের, এবং কি কি ধরনের চিকিৎসা রয়েছে এই অস্টিওআর্থ্রাইটিস থেকে মুক্তি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই যেটি বললেন আমাদের অতিথি, যে শেষে হলেও যেটি করতে হবে, যে আপনাকে প্রথমে কনসিয়াস থাকতে হবে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এই মুহূর্তে যেহেতু আমরা বাসায় লকডাউনে বন্দি, তো সেক্ষেত্রে যে এক্সারসাইজ গুলি দেখিয়েছেন আমরা এগুলো করতে পারি। আর গরম শেক এবং ঠান্ডা শেকের ক্ষেত্রে কিছু সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে। অনেক বেশি গরম দিয়ে পুড়ে ফেলা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা দিয়ে ওখানে খেয়াল রাখতে হবে। জি, রানা ভাই, যাওয়ার আগে একদম শেষ মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে এই সময়ে লকডাউন এই সিচুয়েশনে তাদের কোনো করণীয় সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। আমি শেষে আরেকটা কথা বলতে চাই যে এই অস্টিওআর্থ্রাইটিসকে আমরা যারা সুস্থ আছি তারা খুব সহজে এটাকে প্রতিরোধ করতে পারি কিছু সিম্পল এক্সারসাইজ করার মাধ্যমে। যদি আপনি বাসায় সাইক্লিং করেন নরমালি, আপনি এই অস্টিওআর্থ্রাইটিসকে প্রতিরোধ করতে পারেন। বাসায় কিছু নরমাল স্ট্রেচিং এক্সারসাইজ যদি করেন, হ্যাঁ, আপনি এটাকে প্রতিরোধ করতে পারেন। আর বলবো যারা ওভারওয়েট তারা একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনার ওয়েটটাকে আপনি নর্মাল ওয়েটে নিয়ে আসেন। এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে বলবো যে ভালো একজন ডায়াবেটিক বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখেন, তাহলে এইসব আর্থ্রাইটিস থেকে আপনি নিজেকে প্রতিরোধ করতে পারবেন। ওকে, আবার আমি বলবো যে পর্যাপ্ত পানি খান। আমরা জানি যে সুস্থ মাসেল, সুস্থ বোনস এবং সুস্থ হাড়ের জন্য পর্যাপ্ত পানি দরকার। তো আমি সাজেস্ট করব পর্যাপ্ত পানি খাওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা বাসায় আছেন তারা বাসায় কিছু এরোবিক্স এক্সারসাইজ করতে পারেন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকেন। হ্যাঁ,
তো এইভাবে আমরা পেইন ফ্রি থাকতে পারবো। আর যদি কখনো কোনো পেইন রিলেটেড কমপ্লিকেশন হয়, আমাদের ওয়েবসাইটে অথবা অনলাইনে অনেক ফিজিওথেরাপিস্টরা আছেন, তাদের সাথে কনসাল্ট করেন। তো আশা করি এভাবে আপনি ভালো থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর দর্শক, যাওয়ার আগে শেষ মুহূর্তে আবারও মনে করিয়ে দিই, যারা এখনো ফিজিও নিউজ 24 কে লাইক দেননি আমাদের ফেসবুক পেজে, দ্রুত লাইক দিয়ে ফেলুন এবং পাশাপাশি পাশে যে সাবস্ক্রাইবের বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে সি ফাস্ট করে দিন। তাহলে আমাদের সবগুলো নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যাবে। যখনই আমরা এরকম গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে লাইভে আসবো, সেটি আর মিস হবে না, আপনারা সেটি দেখতে পারবেন। আর পাশাপাশি আমাদের পুরনো প্রোগ্রামগুলি যদি দেখতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল ফিজিও নিউজ 24 রয়েছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের ওখানে সবগুলো ভিডিও আপনি জানতে পারবেন, কখন কোন ভিডিও যাচ্ছে এবং কখন কোন লাইভ হচ্ছে এবং কি ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো দেখতে পাবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেগুলো কমেন্ট বক্সে আমাদের লিখতে থাকুন, আমরা সেগুলো জানতে পারবো এবং আপনাদের সেই মতামত নিয়ে আমরা পরবর্তীতে আরো এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারবো। তাই সকলকে আবারও ফিজিও নিউজ 24 পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।